আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাথে গোপন বৈঠকে ইরানে হামলার পক্ষে সম্মতি দিল সৌদি। ইরানের গোপন দানবের সামনে অসহায় আমেরিকা, পাশে পুতিন, টেনশনে ট্রাম্প। পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার। রাশিয়ার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। লিবিয়া উপকূলে নৌকা ডুবে শিশুসহ ৫৩ প্রাণহানি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাথে এক অত্যন্ত গোপন বৈঠকে ইরানে হামলার বিষয়ে সৌদি আরব নাকি মৌন সম্মতি প্রদান করেছে, যা মধ্যপ্রাচ্যের সমীকরণকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের একটি জোরালো চেষ্টা চলছিল এবং চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে হাত মেলানোর দৃশ্য বিশ্ববাসী দেখেছিল। কিন্তু সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে ফাঁস হওয়া কিছু গোয়েন্দা তথ্যে দাবি করা হচ্ছে যে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌদি প্রশাসনের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার রোধে কঠোর সামরিক পদক্ষেপের বিষয়টি উঠে আসে। বিশ্লেষকরা বলছেন, যদি এই খবর সত্য হয় তবে তা হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কূটনৈতিক ইউটার্ন। কারণ একদিকে সৌদি আরব প্রকাশ্যে ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা বলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে থাকার জন্য তারা হয়তো কৌশলগতভাবে ওয়াশিংটনের পরিকল্পনায় সাই দিচ্ছে। এই গোপন বৈঠকের বিষয়টি সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহল এবং সামরিক পর্যবেক্ষকদের কপালে চিঙ্কার ভাঁজ পড়েছে। কারণ সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে যদি ইরানে কোনো হামলা চালানো হয়, তবে ইরান আগেই হুমকি দিয়ে রেখেছে যে তারা পাল্টা আঘাত হানতে দ্বিধাবোধ করবে না। আর তেমনটি ঘটলে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে যে ভয়াবহ যুদ্ধের দামামা বাজবে, তা বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে এমন এক আগুন ধরিয়ে দেবে যা নেভানো কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সৌদি আরব কি সত্যিই তার প্রতিবেশী দেশের উপর হামলার অনুমতি দেবে, নাকি এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে চাপে রাখার একটি মনস্তাত্ত্বিক খেলা মাত্র? আপনারা কি মনে করেন, সৌদি আরব কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ নেবে, নাকি মুসলিম বিশ্বের ঐক্যের স্বার্থে নিরপেক্ষ থাকবে? ইরানের সামরিক সক্ষমতা এবং রাশিয়ার সাথে তাদের গভীর বন্ধুত্ব আমেরিকাকে এক প্রকার কোণঠাসা করে ফেলেছে এবং এই পরিস্থিতির জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ টেনশনে রয়েছেন বলে জানা যাচ্ছে। শিরোনামে আপনারা শুনেছেন ইরানের গোপন দানব বা সিক্রেট মনস্টারের কথা। আসলে এটি কোনো কাল্পনিক দানব নয়, বরং এটি হল ইরানের সম্প্রতি উন্নত করা হাইপারসনিক মিসাইল প্রযুক্তি এবং অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা, যা বর্তমান বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা জানাচ্ছেন, ইরান এবং রাশিয়ার মধ্যে যে সামরিক ও প্রযুক্তিগত চুক্তি হয়েছে, তার ফলে মস্কো এখন তেহরানকে এমন সব স্পর্শকাতর রাডার এবং মিসাইল গাইডেন্স সিস্টেম সরবরাহ করছে, যা আমেরিকার মাথাব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ ড্রোনের কার্যকারিতা দেখার পর পেন্টাগন বুঝতে পেরেছে যে ইরানের প্রযুক্তিকে আর অবহেলা করার সুযোগ নেই। আর এখন যখন ভ্লাদিমির পুতিন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছেন, তখন বিষয়টি আমেরিকার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি সর্বদা ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত, তিনিও এই নতুন মেরুকরণ নিয়ে উদ্বিগ্ন। কারণ তিনি জানেন যে ইরান যদি রাশিয়ার সহায়তায় পারমাণবিক অস্ত্র বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সফল হয়, তবে তা আমেরিকার মূল ভূখণ্ডের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার বলছেন যে বর্তমান প্রশাসনের দুর্বলতার কারণেই ইরান এতটা শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু বাস্তবতা হল, রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা ইরানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা এখন আর শুধু নিষেধাজ্ঞার মাধ্যমে আটকানো সম্ভব নয়। এই গোপন দানব বা নতুন সামরিক প্রযুক্তির কারণে পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলো এখন আগের মতো অবাধ বিচরণ করতে পারছে না, কারণ ইরানের অ্যান্টিশিপ মিসাইলগুলোর রেঞ্জ এবং গতি এখন অনেক বেশি।
এই পরিস্থিতি কি শেষ পর্যন্ত একটি বড় সংঘাতের দিকে গড়াবে, নাকি আমেরিকা কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা করবে, সেটাই এখন দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে পুতিন এবং ইরানের এই যুগলবন্দি পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দিয়েছে। পাকিস্তানে যেখানে আবারও এক মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। দেশটির একটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষের হতাহতের খবর পাওয়া গেছে এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস বা ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও বড়সড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে এই ঘটনা, কারণ মসজিদটি ছিল একটি অত্যন্ত জনবহুল এলাকায় এবং জুমার নামাজের সময় সেখানে কয়েকশো মুসল্লি উপস্থিত ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মসজিদের ছাদ ধসে পড়ে এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়, আর হাসপাতালে যাদের নেওয়া হয়েছে তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে উদ্ধার করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আইএস তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে যে তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করেই এই হামলা চালিয়েছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যর্থতার এক বড় উদাহরণ হিসেবে সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাস ধরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান সীমান্তে এ ধরনের হামলা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে এবং নির্বাচনের ঠিক আগে বা পরে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে জঙ্গি গোষ্ঠীগুলো তাদের মাথাচাড়া দিয়ে উঠছে। সাধারণ মানুষ এখন মসজিদে গিয়ে নামাজ পড়তেও ভয় পাচ্ছেন, কারণ পবিত্র স্থানগুলোও এখন আর নিরাপদ থাকছে না। পাকিস্তান সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সাধারণ জনগণ সরকারের এই সব গতবাধা কথায় আর ভরসা রাখতে পারছে না। এই ধরনের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ পরিবারগুলো, যারা তাদের উপার্জনক্ষম ব্যক্তি বা আদরের সন্তানকে হারায়। আমরা এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাকিস্তানের এই অস্থিতিশীল পরিস্থিতি কি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে? আমেরিকা আবারও তার ক্ষমতার দাপট দেখালো এবং রাশিয়ার একটি বিশাল তেলবাহী জাহাজ বা অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মার্কিন বিচার বিভাগ এবং ট্রেজারি ডিপার্টমেন্টের যৌথ অভিযানে এই জাহাজটিকে আটক করা হয়। তাদের অভিযোগ হল এই জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে এবং প্রাইস ক্যাপ বা তেলের মূল্যসীমা লঙ্ঘন করে রাশিয়ার তেল পরিবহন করছিল। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, যাতে রাশিয়ার আয়ের পথ বন্ধ করা যায়। কিন্তু রাশিয়াও থেমে নেই। তারা ঘোস্ট ফ্লিট বা নাম পরিচয়হীন জাহাজের মাধ্যমে গোপনে তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। জব্দ করা এই জাহাজটি নাকি ভুয়া কাগজপত্র ব্যবহার করে এবং সাগরে নিজের অবস্থান গোপন করে তেল পাচার করছিল, কিন্তু মার্কিন স্যাটেলাইট এবং গোয়েন্দা জালে শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। এই জাহাজ জব্দের ঘটনায় রাশিয়া তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং একে রাষ্ট্রীয় দস্যুবৃত্তি বা আন্তর্জাতিক সাগরের ডাকাতির সাথে তুলনা করেছে। মস্কো হুঁশিয়ারি দিয়েছে যে আমেরিকার এই ধরনের কর্মকাণ্ডের কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যেতে পারে এবং এর ভুক্তভোগী হবে সাধারণ ভোক্তারা। আপনারা জানেন, যখনই কোনো বড় তেলের চালান আটকে যায় বা সাগরে উত্তেজনা বাড়ে, তখনই আমাদের মতো দেশগুলোতে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়। আমেরিকা বলছে তারা আইন প্রয়োগ করছে, আর রাশিয়া বলছে আমেরিকা তাদের অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করছে। এই পাল্টাপাল্টি অবস্থানের মাঝখানে পড়ে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। জাহাজটিতে থাকা লক্ষ লক্ষ ব্যারেল তেল এখন কি করা হবে, বা এই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া পাল্টা কোনো মার্কিন বা পশ্চিমা জাহাজ আটক করবে কিনা, সেদিকেই এখন সবার নজর। সাগরে এই ইঁদুর বিড়াল খেলা চলতে থাকলে আগামী দিনে তেলের বাজার কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল। লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ৫৩ জন হতভাগ্য মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, যারা একটু ভালো জীবনের আশায় ইউরোপের পথে পাড়ি জমিয়েছিলেন। ভূমধ্যসাগর এখন যেন এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। তবুও দালালদের প্ররোচনায় এবং নিজ দেশের যুদ্ধ, দারিদ্র্য বা সংঘাত থেকে বাঁচতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক পথ বেছে নিচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর তথ্য মতে একটি ছোট এবং জরাজীর্ণ নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ তোলা হয়েছিল এবং মাঝ সমুদ্রে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।
উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন সাগরের পানিতে ভাসছিল শিশুদের নিথর দেহ এবং তাদের মা বাবার আর্তনাদ, যা দেখে অভিজ্ঞ উদ্ধারকর্মীদের চোখেও পানি চলে এসেছে। যারা বেঁচে ফিরেছেন তারা জানিয়েছেন নৌকায় খাবার ও পানির সংকট ছিল এবং দালালরা তাদের লাইফ জ্যাকেটও দেয়নি। এই 53 জন মানুষের মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, এটি বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্ন। লিবিয়া বর্তমানে মানব পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, যেখানে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে মানুষকে এনে জোরপূর্বক নৌকায় তুলে দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়ন সীমান্তে কড়াকড়ি আরোপ করলেও এই মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলো বারবার বলছে যে শুধু সীমান্ত বন্ধ করলেই সমাধান হবে না, বরং পাচারকারীদের নেটওয়ার্ক ভাঙতে হবে এবং এই মানুষগুলোর জন্য বৈধ পথের ব্যবস্থা করতে হবে। কিন্তু রাজনীতির মারপেচে সাধারণ মানুষের জীবন আজ তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং আশা করি বিশ্ব নেতারা এই সমস্যার সমাধানে আরও মানবিক হবেন।